আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে কি ওয়েবসাইট ওয়েব পেজ ডিজাইনিং এবং ওয়েবসাইট পাবলিশিং। ওয়েব পেজ ডিজাইনিং এবং ওয়েব পেজ পাবলিশিং বিষয়টা কিভাবে হয় সেটা আলোচনা করব। বিষয়টা এখানে প্র্যাকটিক্যাল বিষয়, এখানে আমরা থিওরিটিক্যাল বিষয়টা আলোচনা করব, সেটা থেকে আমরা বুঝিয়ে দিব এটা কাজগুলো কিভাবে হয়। ওয়েব পেজ ডিজাইনিং, ওয়েব পেজ ডিজাইনিং হচ্ছে যে একটা মূলত ওয়েব পেজ, আমরা যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ভিতর ঢুকি, এখন যে এই আমরা যে প্রথমে যে পেজ দেখি এবং বিভিন্ন ভিতরে যে ইন্টারনাল পেজ দেখি, এটা ডিজাইন করার জন্য টোটাল যে বিভিন্ন কার্যক্রম আছে, কমপ্লিট যে একটা অ্যাক্টিভিটিস, সেটাই হচ্ছে যে কি ওয়েব পেজ ডিজাইনিং। আমি এভাবে বলি যে ওয়েব পেজের ফ্রন্ট এন্ড যে নির্মাণের জন্য যেটা একটা ইন্ডেক্সিং, সেটা হচ্ছে যে কি ওয়েব পেজ ডিজাইনিং। বা একটা ওয়েবসাইটের যে বাহ্যিক যে আউটলুক বা সৌন্দর্য, সেটার জন্য, সেটা প্রকাশ করার জন্য যে একটা নির্মাণের জন্য যে যে কৌশল বা স্ট্র্যাটেজি আমরা ফলো করি, সেগুলোকে ওয়েব ডিজাইনিং বলা হয়। ওয়েবসাইটের ডিজাইনে বা বিভিন্ন ধরনের বিষয় লক্ষ্য রাখতে হয়, যেমন তথ্য, কতগুলো তথ্য থাকবে, তথ্যের প্রাচুর্যতা যেটা বলি, তারপর ওখানে কতটুকু তথ্য দিলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলা রাখতে হবে। তারপর ইন্টারফেসিং বা লিঙ্কিং, আমরা যে একটা লিঙ্কের সাথে একটা লিঙ্ক জুড়ে দেওয়ার বিষয়, এগুলা বিষয়গুলো রাখতে হবে। তারপর হচ্ছে যে কি আপ টু ডেট ইনফরমেশন এখানে রাখা বা এখানে যোগ করা, এসব বিষয় এখানে আসতে পারে। এভাবে চাইলে আমরা ওয়েব পেজ ডিজাইনিংয়ের জন্য কাজ করতে পারি। আবার ওয়েব পেজ ডিজাইন করতে চাইলে যে বিষয়গুলো মনে রাখতে হবে, সেটা আমি ধাপে ধাপে আলোচনা করছি। একটা হচ্ছে যে কি প্ল্যানিং। হ্যাঁ, প্রথমে মনে রাখতে হবে ওয়েব পেজটা আমি চাইলে যেভাবে, এটা আমার পরিকল্পনার উপর ডিপেন্ড করছে আমি কিভাবে ওয়েবসাইটটা ডিজাইন করব। হ্যাঁ, বা ওয়েব পেজটা ডিজাইন করবো। এখন ওয়েবসাইট ডিজাইনের জন্য আমাকে আগে থেকে কী রাখতে হবে, এটা প্ল্যান করে রাখতে হবে, কিভাবে ডিজাইন করলে এটা দর্শকের জন্য বা যারা ক্লায়েন্ট তাদের জন্য এটা সুন্দর হবে, যোগ্যোপযোগী হবে। তারপর হচ্ছে কতটুকু আকর্ষণীয় হতে পারে, বিষয়গুলা এখানে আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপর আরও যে বিষয়গুলা করতে হচ্ছে সেটা হচ্ছে যে কি এটা যে করব সেটার জন্য বিষয়, এখানে যে 4টা বিষয় আছে দেখো, এই ধাপে যে সমস্ত বিষয়ে পরিকল্পনা আনতে হবে তা হচ্ছে ওয়েবসাইট তৈরির লক্ষ্য, আমি কেন ওয়েবসাইটটা তৈরি করছি। ধরো সেটা হইতে পারে একটা পত্রিকা রিলেটেড, বা প্রথম আলোর একটা ওয়েবসাইট হতে পারে, বা খেলার সাইটের একটা ওয়েবসাইট হতে পারে, বা সিনেমার জন্য একটা ওয়েবসাইট হতে পারে, বা যে কোনো সমসাময়িক বিষয় বা খবর, ইনফরমেশন, নিউজের জন্য। তাহলে এক একটা ওয়েবসাইট যদি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাহলে ওয়েবসাইটের পরিকল্পনার উপর ডিপেন্ড করে সেটা কী রকম হবে, সেটা নির্ভর করছে ওয়েবসাইটে প্রকাশিতব্য বিষয়বস্তু। অর্থাৎ আমি এটা খেলার জন্য কি কোনো ওয়েবসাইট করছি, বা আমি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য করছি, কিংবা আমি কোনো মহাকাশ বা ইয়ার জন্য বা সাইটের জন্য, বা অন্য কিছু, বা গাড়ি তৈরির জন্য, বা অটোমেটেড ভেহিকল, বা যে কোনো কিছুর জন্য, বা আমি খেলার জন্য একটা করছি, ডিজাইন করছি, সেটার উপর নির্ভর করবে। আর এটা আরেকটা বিষয় হচ্ছে ওয়েবসাইটের সম্ভাব্য ব্যবহারকারীর সংখ্যা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে দেখা যায় যে অনেক ওয়েবসাইট খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটার জন্য ক্লায়েন্ট কম, তাহলে এটার জন্য একভাবে ডিজাইন করতে হবে। আবার দেখা যাচ্ছে ওয়েবসাইটটা জনপ্রিয়, দর্শকপ্রিয়, তাহলে এটা দেখা যাবে এখানে খুব ইউজার বেশি হবে, এই ক্ষেত্রে একভাবে ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে এটা সবসময় মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কি গুণগত মান বা স্ট্যান্ডার্ডাইজেশন যেটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে ওয়েবসাইটের প্ল্যানিংটা করতে হবে। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে কি ইনফরমেশন আর্কিটেকচার হচ্ছে যে আরেকটা বিষয় এখানে দেখা যাচ্ছে। এইটা এটা এটা যে জন্য তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে, কেন দেখো, আমরা যে ওয়েবসাইটের ভিতর বা ওয়েব পেজ ডিজাইনের জন্য যে তথ্যগুলোকে আমি ইনকর্পোরেট করে দিব, যে তথ্যগুলো আমি দিতে চাচ্ছি, সেগুলোকে নিয়ে একটা কাঠামো তৈরি করব, একটা ফ্রেম তৈরি করব, একটা প্রাইমারি। এখানে যে এইখানের জন্য কাজটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি একটা বারবার পরীক্ষণের দরকার আছে। তারপর হচ্ছে বিশ্লেষণ করে দেখতে হবে আমার কি ইনফরমেশন দিলে কতটুকু যৌক্তিক হবে আর কতটুকু নির্ভুল ইনফরমেশন, এগুলা কাজ করতে হবে। তারপর আরেকটা বিষয় সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইনের প্রথম যে একটা পদ্ধতি, এখানে লজিক্যাল স্ট্রাকচার আছে, এটা খুব এটা এটা একটা জেনারেল ফেনোমেনা, এখানে লজিক্যাল স্ট্রাকচার। হ্যাঁ, এটাতে কি হয়, বিভিন্ন ধরনের লজিক্যাল স্ট্রাকচার এবং বর্ণনায় যেসব বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে, সেটা কী ধরনের তথ্যের ক্ষেত্রে কোন ধরনের স্ট্রাকচার দিব। ধরো এটা এখন তথ্যগুলোতে বিভিন্ন ভিত্তিক হতে পারে, বিভিন্ন সাইটের হতে পারে।
এটা বিনোদনমূলক হতে পারে, বললাম যে তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ সাইন্টিফিক হতে পারে, বা এটা গবেষণাগারের জন্য হতে পারে, বা তথ্যগুলো এমন হতে পারে খুব পররাষ্ট্র মন্ত্রণালয়ের, বা যেগুলো খুব কনফিডেন্সিয়াল, গোপনীয়, যেগুলো কোথাও করা উচিত না। এই ধরনের জন্য কোন কোন ইনফরমেশনটা রিভিল করার ক্ষেত্রে এটা স্ট্রাকচারটা কেমন হবে সেটা এখানে বলে দিবে। তারপর হচ্ছে যে কি তাদের এখন যদি ক্লায়েন্ট, এখন যারা ক্লায়েন্ট নর্মাল, যারা ইউজার, তাদের জন্য তারা ভিন্ন ভিন্ন স্ট্রাকচার থেকে কীভাবে পেতে পারে প্রয়োজনীয় তথ্য কি, সেটা আমার তো সব ইনফরমেশন দরকার নাই। আমি যে হিসাবে ক্লায়েন্ট যেটা ডিমান্ড করছে ইনফরমেশন নেওয়ার জন্য, এটার পার্সপেক্টিভে কি কেমন ইনফরমেশন কোত্থেকে নিতে পারে ভিন্ন ভিন্ন, এটার জন্য আলাদা করে ক্রাইটেরিয়া থাকবে। এই বিষয়গুলো ইনফরমেশন স্ট্রাকচারে ইনক্লুড করা লাগে, যাতে হয় কি ও সেপারেট হয়ে গেলে দেখা যাবে আমার যে ইনফরমেশনটা দরকার ঠিক সেটাই আমি নিচ্ছি, বাকিগুলোকে আমি রিডান্ডেন্ট বা এগুলোকে না দেখলে হচ্ছে, এই ধরনের বিষয় মানে খুব দ্রুত কুইক অ্যাক্সেসের বিষয়টা এখানে চলে আসে। তারপর আমরা ডকুমেন্টের কোথায় দেখো, ডকুমেন্টের কোথায় পাঠক অবস্থান করছে সেখান থেকে পূর্বের জায়গা বা পূর্বের ম্যানুয়ালে ফিরে যাওয়ার জন্য এখানে বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আমার ওরকম নিশ্চয়তা দিতে হবে যে এখানে আমার ইনফরমেশন আমি আগের জায়গায় আসতে যাচ্ছি, এই বিষয়গুলোকে নিশ্চয়তা প্রদান করার একটা বিষয় চলে আসে। আর একটা বিষয় সেটা হচ্ছে কি ডিজাইনিংটা খুব গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে যে ওয়েব পেজ ডিজাইন, এটাই তো মূল বিষয়। এটা ওয়েব পেজ 4টা বিষয় এখানে দেখো, এখানে 4টা বিষয় আছে যেটার উপর দেখো ডিজাইনিংয়ে দেখা যাচ্ছে 4টা বিষয় আছে এখানে দেখো। 4টা বিষয়কে লক্ষ্য রাখে ডিজাইনিংটা কতটুকু সাকসেসফুল হবে। যেমন যৌক্তিকতা, আমি যে ইনফরমেশনটা, এই যৌক্তিকতা, আমি যে ইনফরমেশন দিচ্ছি, আমি যে এই টাইম ফ্রেমটা দিচ্ছি, আমি যে ইনফরমেশন ফ্রেমটা দিচ্ছি, তাহলে এটা কতটুকু যৌক্তিক। আর একটা কথা হচ্ছে সহজবোধ্যতা, আমার এখানে দিলে হচ্ছে না, আমি প্রচুর ইনফরমেশন এখানে অ্যাড করে দিতে পারি, ইনক্লুড করে দিতে পারি, কিন্তু এটা যারা গ্রাহক, যারা ইউজার, তাদের জন্য সহজবুদ্ধ হতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি খুব বেশি ইনফরমেশন, কঠিন ইনফরমেশন দিলেই যে আমার জন্য এটা খুব ভায়াবল বা টেকসই হবে, ডিজাইনটা সুন্দর হবে, সেটা না। আরেকটা হচ্ছে কম্প্যাটিবিলিটি, এটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে, কতটুকু কম্পাটিবল, আমার ওই সামঞ্জস্যপূর্ণ, এটাই এখানে বলছে। আমার ইনফরমেশনটা, আমার স্ট্রাকচারটা কতটুকু ওই নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য বা ওয়েব পেজের জন্য সামঞ্জস্যপূর্ণ, বিষয়গুলো প্রকাশ করার জন্য ওয়েব ডিজাইনিংয়ে এইটা খুব গুরুত্বপূর্ণ। আর অ্যাক্সেসিবল, এটা তো জানি অ্যাক্সেসিবিলিটি, কে কীভাবে দ্রুত অ্যাক্সেস করতে পারছে, কার অ্যাক্সেস কীরকম হবে, এই বিষয়গুলো এখানে করে দিবে। অ্যাক্সেস করা, যে ইজি অ্যাক্সেস বিষয়টা, এই বিষয়গুলো এখানে ডিজাইনিংয়ে চলে আসবে। আরেকটা হচ্ছে যে ওয়েবসাইটের লেআউট কেমন হবে, মানে ব্যানার ইন্টারফেসের যে ব্যানার বা এটা কী মাপের হবে, বাটনগুলা কিভাবে আমি দিচ্ছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এখানে অনেকগুলো ট্যাক্স থাকতে পারে, আমি যে এখানে মেইন ট্যাক্স থাকতে পারে, সাব ট্যাক্স থাকতে পারে, এখন ট্যাক্সগুলোকে আমি কিভাবে ডিজাইন করছি, এটাকে প্লেসমেন্টটা কীরকম হচ্ছে, বা হোম পেজ কেমন, হ্যাঁ, কি কি ফিচার দিলে এটা প্রাইমারি একটা রূপ করা যায়, সেগুলো ডিজাইনিংয়ে আলোচনা করা হয়ে থাকে। তারপর তারপর আসো আরেকটা বিষয়, এটা হচ্ছে যে প্রোগ্রামিং বিষয়টা অলরেডি আমরা জেনে আসছি, এটাই এতদিন আমি তোমাদের পড়াইছিলাম প্রোগ্রামিং। অবশ্যই আমি তো যেগুলো ফ্রেমের কথা বলা হয়েছে, এখন এই ফ্রেমের যে এক্সিকিউশন সেটা কিন্তু প্রোগ্রামিং দিয়ে হবে, সেটা নতুন করে বলার কিছু নাই। যেমন আমরা যে HTML যে কোডিংয়ের বিভিন্ন প্রসেস পারপাস দেখছি, এগুলা দিয়েই আমার কোর জিনিসটা করতে হবে। এটা ছাড়া আমার এটা প্রোগ্রামিং জিনিসটা হবে না। প্রোগ্রামিংয়ের ভিতর কী থাকতে হবে, কী কী টুলস, প্রোগ্রাম টুলস ব্যবহার করব, স্টাইল শিট কেমন হবে, ডাইনামিক ওয়েব পেজ কিনা সেটা, নাকি স্ট্যাটিক ওয়েব পেজ, সেটার জন্য একভাবে করতে হবে। তারপর হচ্ছে যে কোডিং স্ট্রাকচার, কোডিং গাইডলাইন, এগুলো ফলো করতে হবে, যেটা আমরা কোডিংয়ের ভিতর আমরা HTML ল্যাঙ্গুয়েজেই করেছি। আরটা হচ্ছে যে ধরো এখানে ওয়েব পেজ টেস্টিং জিনিসটা কি, সেটা হচ্ছে দেখো ওয়েব পেজ ডিজাইনের পর এখানে কোডিং, হ্যাঁ, এখানে কোডিং এবং ডাটাবেস অন্তর্ভুক্ত করা, অর্থাৎ সার্বিক কাজ শেষ করা, এটা পরীক্ষার প্রয়োজন। এটা কীরকম, ধরো এখানে বিভিন্ন ব্রাউজার এটা টেস্ট করে দেখতে হবে সবগুলোর জন্য অ্যালাউড কিনা। ওয়েব পেজ টেস্টিংয়ে ধরো আমার এখানে অনেক ধরনের ব্রাউজিং সফটওয়্যার আছে, ক্রোমে সাপোর্ট করছে কিনা, মোজিলাতে, অপেরা মিনিতে, ইউসি ব্রাউজারে, আরও অনেক সফটওয়্যার আছে, সাফারি, এখন আমি ইন্টারনেট সাফারি, এখন সবগুলোর জন্য এটা কম্পাটিবল কিনা সেটা আমাকে বারবার টেস্ট করে দেখতে হবে। এটা টেস্ট করা ছাড়া এটা ফাইনালি পাবলিশিংটা এটা খুব বিপজ্জনক।
কারণ হচ্ছে যে কি সব সব ওয়েব পেজে যদি সেটা আমার সাপোর্ট না করে তাহলে এটা ইউজার ফ্রেন্ডলি হবে না, সেজন্য ওয়েব টেস্টিং বিষয়টা দেখতে হয়। হ্যাঁ, বিভিন্ন টেস্ট যদি আমি বিভিন্ন ভাবে প্রকার যদি টেস্ট না করে যদি আমি এটা উন্মুক্ত করে দিই তাহলে দেখা যাবে সেটা অনেকে ইউজ করতে পারছে না, তখন এটা গ্রহণযোগ্যতা হারাবে। আরেকটা হচ্ছে যে কি পাবলিক রিলেশন। কীরকম পাবলিক রিলেশনটা হচ্ছে ধরো আমার এটা হচ্ছে HTML যে কোড, এটা এটা সার্চ ইঞ্জিনের সাথে উপযোগী করতে হবে, এটার অ্যাক্সেসটাও ইজি করতে হবে। এখন পাবলিক রিলেশন জিনিসটা কিভাবে করা হয়, ধরো ওয়েবসাইটের বিভিন্ন নাম থাকবে, নিজেদের মতো করে অন্যান্য কোম্পানির ওয়েবসাইটের সাথে লিঙ্ক দিতে হবে, যে পাবলিক রিলেশন, যে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটের সাথে যখন লিঙ্ক করে দিব তাহলে সার্চ ইঞ্জিনের সাথে বিভিন্ন লিঙ্ক করে দিলে তাহলে এটা পাবলিক রিলেশন ডেভেলপ করে, যার জন্য কি হয় তাহলে এটা আমি অনেক লিঙ্কে আমার এখানে অনেক লিঙ্ক থেকে আমার এটা পাওয়ার একটা কি পসিবিলিটি তৈরি হয়। এটা ইউজার যখন বেড়ে যায় এবং ইউজার যখন বাড়বে এবং ব্যবহারকারী যে আমার যে বিভিন্ন মতামত বা অপিনিয়ন দেয় এগুলোও কিন্তু দেখতে হবে, এগুলো এখানে ইনক্লুড করতে হবে, তাহলে এটা কি তাহলে এটা গণযোগাযোগ বা পাবলিক রিলেশনটা আরও স্ট্রং হবে, যার এটা বেশি হবে তত তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকবে। এই একটা ক্রাইটেরিয়া মনে রাখতে হবে। আরটা হচ্ছে যে সফলতা সাকসেস কন্ট্রোল, এটা একটা বেশি না সাকসেস কন্ট্রোল বলতে যে আমরা যে বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট আমরা ডেভেলপ করি এখন এগুলা এগুলা কোনটা কতটুকু সাকসেসফুল এটার জন্য একটা কি পারফরমেন্স ইন্ডিকেটরস অনুসরণে এটা একটা নির্ধারণ করা হয়েছে যে যার ওয়েবসাইটটা কতটুকু সাকসেসফুল, এটা কেমন হচ্ছে এটা নির্ধারণ করে একটা একটা ক্রাইটেরিয়া বা একটা মানদণ্ড আছে। তারপর হচ্ছে আপডেট অ্যান্ড মেনটেনেন্স, আধুনিকীকরণ এবং রক্ষণাবেক্ষণ, এটা ইম্পর্টেন্ট। যেমন ওয়েবসাইটকে আপ টু ডেট রাখা, দেখা যাচ্ছে আমাদের এটা যদি ধরো আমরা গ্রাহকরা যারা থাকি তারা সবসময় আপ টু ডেট ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি, তাহলে একটা যখন এখানে আপ টু ডেট থাকবে গ্রাহকের মনোযোগটা আকর্ষণটা অ্যাটেনশন পে করার একটা সুযোগ কাজ করবে। হ্যাঁ, আপ টু ডেট, তাহলে আপ টু ডেট থাকলে সেটা জনপ্রিয়তাও বাড়বে গ্রহণযোগ্যতাও বাড়বে, আর না হলে পুরান জিনিস থাকলে হয় এই ক্ষেত্রে। আর দেখো ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে সতর্কতা ও লক্ষণীয় বিষয়সমূহ নিম্নরূপ, এখানে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এটা ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা কি কি জিনিস লক্ষ্য রাখতে পারি, দেখো ডিজাইনের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে যে কি ওয়েবের যে প্রেজেন্টেশন সেটা যেন ইজি হয়, ফ্লেক্সিবল হয়, ওয়েবে যে আমি ইনফরমেশন ইনপুট করব বা যেটা দিই না কেন সেটার ওয়েবের যে প্রেজেন্টেশনটা ইজি হবে এবং ফ্লেক্সিবল হবে, যাতে আমি সহজে আমি চেঞ্জ করতে পারি বা গ্রাহকের উপযোগী করে পরে গড়ে তুলতে পারি। আরেকটা হচ্ছে যে কি পেজের ভিতর কি কি কন্টেন্ট থাকবে, 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি ঠিক করে নিতে হবে আমার এখানে কন্টেন্ট কি কি থাকবে, আমার এটা যে ধরনের ওয়েবসাইট হবে সেই ধরনের ওয়েবসাইটের জন্য গ্রাহক কেমন হলে আমার এখানে কন্টেন্টটা কেমন হবে, এবং সেখানে পেজের সাথে একটা পেজের সাথে আরেকটা পেজের যে ইন্টারনাল যে লিঙ্ক বা জেনারেল লিঙ্ক এগুলো এখানে জুড়ে দিতে হবে বা টাচ করে দিতে হবে। হ্যাঁ, আবার এখানে আমাদের যে আমরা যে গ্রাহক কোথায় যেতে চাচ্ছে এটা, বা আমরা প্রথমে গেলে হোম পেজ, এখানে একটা কথা হচ্ছে যে কি কোথায় যেতে চাচ্ছে বা এটা একটা রুট ম্যাপ পাথ এটা দেখিয়ে দিতে হবে সহজে, এটা শর্টকাটে হলে ভালো হবে। ধরো হোম পেজ হচ্ছে স্টার্টিং পয়েন্ট, বা হোম পেজে কী ধরনের তথ্য দিব সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা হোম পেজ দেখে একটা ইমপ্রেশন তৈরি হবে, মানে এটা কীরকম হতে পারে, এটা কতটুকু পরিমাণ গ্রহণযোগ্য বা এটা কতটুকু আকর্ষণীয়, এটা হোম পেজ দেখেই অনেকটা করা যায়। দেখো আরেকটা বিষয় সেটা হচ্ছে খুব বেশি ট্যাক্স বা ইমেজের সন্নিবেশ না ঘটানোই ভালো। এখন যদি আমি একটু হোম পেজে বা ওই একটা লিঙ্ক পেজের ভিতর যদি বেশি ইনফরমেশন বা ছবি দিয়ে দিই তাহলে এটা একটু হিজিবিজি বা বিশ্রী ধরনের হয়ে যাবে, সেটা সুন্দর দেখায় না। এখানে আরও বিভিন্ন বিষয় হচ্ছে এগুলো দেখবা যে এমন ট্যাগ ইউজ করতে হবে যা সকল ব্রাউজার সাপোর্ট করে, তারপর হচ্ছে যে কি এমন ইমেজ দিব না যেটা ট্রান্সফার রেট কমিয়ে দিবে, এসব বিষয়ও দেখতে হবে। তাহলে এভাবে চাইলে আমি বিষয়গুলো বিবেচনায় আনতে পারি। তারপর এখানে আরেকটা বিষয় দেখো, এখন যে আমরা করছিলাম, ধরো এখানে একটা উদাহরণ দিছে কিরকম হইতে পারে, ধরো স্টুডেন্টদের জন্য এখানে একটা দিয়ে দিছে, ধরো আমরা যারা স্টুডেন্ট ফোরামের একটা ওয়েবসাইট করব, ধরো এখানে স্টুডেন্টের প্রয়োজনীয় ইনফরমেশন থাকার জন্য স্টুডেন্ট রিলেটেড যে ইনফরমেশন থাকবে সেটার জন্য ওয়েব পেজে ধরো এখানে 4টা পেজে ডিসপ্লে করাচ্ছি, 4টা পেজের ভিতর প্রথম যে পেজ এটাকে বলা হচ্ছে হোম পেজ। হ্যাঁ,
আমি যখন ওয়েব পেজে যখন ঢুকবো, ঢোকার সাথে সাথে যে পেজটা পাবো সেটা হচ্ছে হোম পেজ। এখন হোম পেজের পর আরও বিভিন্ন পেজ থাকবে, যেগুলো এখানে ধরো এখানে লেখা আছে কি কি, এগুলা পেজগুলোকে দিছে কিভাবে, সার্ভিস ডট এস টি এম এল, এরপর একটা দিছি লিঙ্ক ডট এস টি এম এল, আর একটা কন্ট্যাক্ট ডট এস টি এম এল। হ্যাঁ, এভাবেই ইয়া করা আছে। এখন এটা কিভাবে কি কাজ করছে, ধরো এখানে হোম পেজে আছে ইনফরমেশনটা দেওয়া আছে কি ধরনের সার্ভিস। দ্বিতীয়টাতে ধরো সার্ভিস পেজ, সার্ভিস পেজে কি আছে, কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে সেটা লেখা আছে। হোম পেজে ধরো লেখা আছে ওয়েলকাম দিয়ে, বা জেনারেল একটা ডেসক্রিপশন থাকবে যে স্টুডেন্ট সম্বন্ধে, ওই কলেজ বা এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট সম্বন্ধে। তারপর ধরো আওয়ার সার্ভিস, এখানে ধরো কি কি সার্ভিসটা যুক্ত করা যায় এটা একটা অ্যাটাচ করে দিবে। হ্যাঁ, এগুলো একটা লিখে দিবে, তাহলে একটা ধারণা পাবে যে স্টুডেন্টরা প্রাইমারিভাবে এই হোম পেজে ঢোকার পর যখন আরেকটা পেজে ঢুকবে, যে এগুলোকে লিঙ্ক পেজ বলা হয়, একটা থেকে আরেকটাতে যাওয়ার যে পেজ এগুলো। তাহলে ধরো তৃতীয়টিতে আছে ধরো এটা কি লিঙ্ক পেজ। এখন লিঙ্ক পেজের যে লেআউট এখানে দেখো, এখানে ধরো দেওয়া আছে লিঙ্ক ডট এস টি এম এল, এখানে এখানে প্রয়োজনীয় যে কোনো ইনফরমেশন লিঙ্ক জুড়ে দেওয়া থাকতে পারে। আমরা যখন যে কোনো ওয়েবসাইটে ঢুকি, ওখানে ভিতরে দেখলে খেয়াল করবা অন্যান্য যে কোনো লিঙ্ক আমার জুড়ে দেওয়া থাকতে পারে, যেমন র্যাবের অফিসের সদর দপ্তর, বা পুলিশের একটা সদর দপ্তর, বা এখানকার কোনো একটা লিঙ্ক, বা ফায়ার সার্ভিসের একটা লিঙ্ক, বা ডাক্তারের জরুরি ডাক্তারের একটা লিঙ্ক। এরকম প্রয়োজনীয় যে কোনো লিঙ্ক দেখবা যে কোনো পেজে, বা মিনিস্ট্রির যখন কোনো মন্ত্রণালয়ের কোনো পেজে দেখবা, অন্যান্য মন্ত্রণালয়েরও গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো এখানে অ্যাটাচ করে দেয়। সেটা হচ্ছে যে কি এইটা এভাবেও করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে কি অ্যাড্রেসেস। দেখো সংশ্লিষ্ট আমার যে সংশ্লিষ্ট বা যে কনসার্ন যে সাবজেক্টের বিষয় নিয়ে আমরা পেজটা তৈরি করছি, ওখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নেতৃস্থানীয় ব্যক্তিদের নাম ও যোগাযোগ ঠিকানা এখানে ধরা দিছি। হ্যাঁ, এইভাবে চাইলে কি এটা একটা প্রাইমারি একটা ডিজাইন বললাম, যেটার দ্বারা আমরা ওয়েব ডিজাইনিংয়ের একটা প্রাইমারি একটা স্ট্রাকচার। ধরো আমি এখন যে স্ট্রাকচারটা দেখালাম সেটার জন্য এটা হায়ারার্কি করতে পারি। হায়ারার্কি হচ্ছে যে এটা কি থেকে কি, কোনটার থেকে কি হচ্ছে। ধরো এখানে ইন্ডেক্সিং বা হোম, প্রথম পেজটাকে বললাম হোম পেজ, এরপর ধরো এখানে দেখাচ্ছে সার্ভিস, লিঙ্ক, কন্ট্যাক্ট। অর্থাৎ আমি এখানে যে চারটা পেজ দিছি এটা লিঙ্ক পেজ এবং হোম পেজ, এই সবগুলো মিলে, যেহেতু হোম পেজের পর যে লিঙ্ক পেজগুলো আসে একটার পর একটা সাকসেসিভলি, এইগুলোর জন্য একটা কি করছি, সার্ভিস পেজ, লিঙ্ক পেজ, কন্ট্যাক্ট, এটা একটা হায়ারার্কি করছি, এটা শ্রেণী বিভাগ করে দিছি, যেটা এভাবে হবে। হ্যাঁ, কাজটা এভাবে হয়। ধরো এখন পাবলিশিংয়ের বিষয়টাতে আসি। পাবলিশিং বিষয়টা কি, পাবলিশিং বিষয়টা হচ্ছে যে ধরো একটা হচ্ছে যে আমার যে ওয়েব অনলাইন পাবলিশিং ও ইন্টারনেটে কন্টেন্টের বিষয়বস্তু যে প্রকাশ করার যে একটা প্রসেস, সেটা হচ্ছে যে কি ওয়েবসাইট পাবলিশিং। পাবলিশিং অর্থাৎ আমাকে যেটা আমি ওয়েবসাইট ডেভেলপ করছি সেটা একটা বিশ্বস্ত সার্ভারে হোস্ট করে দেওয়ার সিস্টেমটাই হচ্ছে পাবলিশিং। এখন এখন এটার জন্য কি করতে হয়, ওয়েবসাইট পাবলিশিংয়ের জন্য আমাকে কি করতে হবে, দেখো এখানে লেখা আছে এটা হচ্ছে যে ডোমেইন নেম রেজিস্ট্রেশন। ডোমেইন নেম রেজিস্ট্রেশনটা কীভাবে হয়, ডোমেইন নেম রেজিস্ট্রেশনটা হচ্ছে যে কিছু নিয়ম কানুন মেনটেন করে ডোমেইন নেম রেজিস্ট্রেশনটা করা হয়। কিভাবে, ডোমেইন নেম জিনিসটা কি, ডোমেইন নেম হচ্ছে যে কি আমার ওয়েবসাইটটা যখন ডেভেলপ করব, ওয়েবসাইটটা যখন আমি হোস্ট করব, এটার জন্য এটার রেসপেক্টিভে আমার আলাদা একটা আইডেন্টিটি, যেটা এই ওয়েবসাইটটা আমার, এটার সাথে পৃথিবীর আর কোনো ওয়েবসাইটের কোনো মালিকানা নেই, এটার কোনো এটা স্বতন্ত্র, এটার সাথে অন্য কোনো সিমিলারিটি থাকবে না, বা মালিকানা বা প্যাটেন্ট দাবি করতে পারবে না। এইটা হচ্ছে যে কি ডোমেন। হ্যাঁ, ডোমেনের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। যেমন এই ডোমেনটা আমার, আমি এই ওয়েবসাইটের মালিক বা আমি এই ওয়েবসাইটে চালাই, তাই ডোমেনের জন্য যে নিয়মগুলো একত্রে দেখো এখানে লেখা আছে যে অক্ষর, শব্দ, হাইফেন, ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে পারা যাবে। হ্যাঁ, তারপর অবশ্যই ডোমেন নেমটা সর্বোচ্চ 63 ক্যারেক্টারের ভিতর হতে হবে। হ্যাঁ, তারপর এখানে হাইফেন দিয়ে শুরু শেষ করতে পারে, এটা হচ্ছে যে নর্মাল একটা ফেনোমেনা। তারপর আরও যে বিষয়গুলো এখানে বিবেচ্য বিষয়, এখানে দেখো আমি পুরাটা সব বলছি না। আর ডোমেনের জন্য আর যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কি ডোমেন নেমটা নিজের ব্যবসার সাথে সম্পর্কিত। অর্থাৎ আমি ডোমেইনটা বা ওয়েবসাইটের যে ঠিকানা বা ইয়া করবো সেটা হচ্ছে যে কি আমার যেটার জন্য আমার এটা পড়াশোনা সংক্রান্ত হতে পারে, এটা আমার কোনো রকম দাতব্য প্রতিষ্ঠান সংক্রান্ত হতে পারে, বা আমার ব্যবসায়িক সংক্রান্ত হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান বা অর্থনৈতিক কার্যক্রম বা গোয়েন্দা সংক্রান্ত বিষয়। তাহলে
কোনটার জন্য কি কাজ করছে সেটা সাপেক্ষে রেস্টুরেন্টের জন্য হতে পারে, শিক্ষার জন্য, তাহলে এই সাপেক্ষে আমার এটা ডোমেন নেমটা ওই রিলেটেড হতে হবে। আরেকটা যে বিষয়, ডোমেন নেমটা যাতে কঠিন না হয়, সহজে মানুষ বুঝতে পারে, বিষয়টা মনে রাখতে হবে। আর কোনো নাম্বার, ডোমেন নেমে যদি কোনো নাম্বার দিই তাহলে এটা বিরত থাকতে বলছে, কারণ হচ্ছে যে ডোমেন নেমে যদি আমি নাম্বার দিই জেনারেল পারপাসে, সেটা মানুষ বুঝতে পারবে না এটা আসলে কিসের ডোমেন বা কি ওয়েবসাইট নির্দেশ করছে বা কিসের পারপাসে ইউজ করছে, সেরকম বিষয়। এসব বিষয় দেখতে হবে। আর হচ্ছে যে কি আমরা ডোমেন যার থেকে কিনবো সেটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিনা সেই বিষয়গুলো দেখার কথা বলা হয়েছে। আচ্ছা দেখো, ওয়েব পেজ ডিজাইন বা তৈরি, এই বিষয়টা এখন দেখি। ওয়েব পেজ ডিজাইনিংয়ের বিষয়টা অলরেডি বলে আসছি, সেটা হচ্ছে যে কি ওয়েব পেজ ডিজাইন ও তৈরি, সেটা এখন ওয়েব ডিজাইনেরও প্রফেশনাল কিছু প্রোগ্রামার আছে, তারা প্রতিষ্ঠান আছে, তারা ওয়েব ডেভেলপ করে থাকে বা ডিজাইন করে থাকে, ওখান থেকে করে নেওয়া যায়। আর একটা ওয়েব হোস্টিং, হোস্টিং বিষয়টা হচ্ছে যে কি, দেখো আমার যে ডোমেন নেম করছি এটার পর কাজ হচ্ছে হোস্টিং করা। এখন হোস্টিং বিষয়টা হচ্ছে ওয়েবসাইটকে ইন্টারনেটের সাথে যুক্ত কোনো ওয়েব সার্ভারে আপলোড করা বা স্টোর করা। ওয়েব অর্থাৎ কোনো ওয়েব সার্ভার যেটার সাথে ইন্টারনেট যুক্ত আছে এইখানেই আমার এটা স্টোর করা বা আপলোড করে দিতে পারলে এটা হোস্টিং হয়ে যাবে, অর্থাৎ এটা সবার জন্য এটা উন্মুক্ত হয়ে যাবে, সেটাই হচ্ছে যে হোস্টিং। এখন আমার যে হোস্টিং করার আগে আমরা যে ইউজারকে যেটা হোস্টিং করার আগে যেটা চিন্তা করতে হবে, সেটা কিছু বিষয় এখানে বিবেচনায় আনতে হবে। বিষয়গুলো এখানে দেখাচ্ছি। দেখো, যে বিষয়গুলোর বিবেচনায় আনতে হবে, যে এখানে কিছু হোস্টিং প্রতিষ্ঠান, দেখো এখানে বিভিন্ন ধরনের হোস্টিং প্রতিষ্ঠান আছে, তাদের অভিজ্ঞতা, যেমন যেগুলো রিনোন কোম্পানি, যারা হোস্টিংয়ের ক্ষেত্রে গুণগত মান রক্ষা করে, তারপর হচ্ছে যে কোনো রকম ফল্ট থাকে না বা এদের সার্ভিসিং ভালো, সেগুলা হিসেব করে, মানে যারা পরবর্তীতে বিভিন্ন ধরনের সাপোর্ট দিতে পারে, এইসব হিসাব করে হোস্টিং প্রতিষ্ঠান হিসাব করতে হবে। আর একটা হচ্ছে যে এখানে ওয়েব স্পেস বিষয়টা হচ্ছে যে কি, দেখো ওয়েবসাইটের কন্টেন্টের উপর স্পেস বরাদ্দ নিতে হয়। এখন কন্টেন্টটা কি বেশি পরিমাণ না কম পরিমাণ সেটা গুরুত্বপূর্ণ। আবার পরবর্তীতে যদি ডাটার পরিমাণটা বাড়াতে হয় সেক্ষেত্রেও স্পেসটা বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, তাই আগে থেকে এগুলা হিসাব করে নিতে হয়, ওয়েব স্পেসের বিষয়টা আগে মাথায় রাখতে হয়। তারপর আরেকটা হচ্ছে যে কি, তারপর হচ্ছে যে কি ব্যয়, এগুলা দেখো, এগুলা জানো, যেটা হচ্ছে যে কি হোস্টিং কোম্পানি যখন আমরা যারা হোস্টিংটা করে দেবে তারা কি পরিমাণ চার্জ নিচ্ছে এগুলা দেখতে হয়। তারপর আরটা হচ্ছে ব্যান্ডউইথটা কি হচ্ছে, আর একটা হচ্ছে যে সার্ভার থেকে ইউজারে যখন কম্পিউটারে কতটুকু করে ডাটা ট্রান্সফার হচ্ছে সেটার উপর ব্যান্ডউইথটা নির্ভর করে, যেটা যত বেশি জনপ্রিয় সেটার ব্যান্ডউইথটা তত বেশি। হ্যাঁ, আর ছোটো হলে তো কথাই নেই, ছোটো হলে সেটা কম লাগবে, আর এখানে ভাড়াও বেশি দিতে হবে। আর কানেকশন স্পিডটাও জরুরি, আপ টাইমটা জরুরি। আপ টাইম হচ্ছে যে কি, আমার যেটার সাথে আমার সার্ভারের সাথে যে হোস্ট সার্ভারের সাথে যুক্ত আছে, যেখানে আমি আমার ওয়েবসাইটটা হোস্টিং করছি ওটা কতক্ষণ চালু থাকছে সেটা খুব জরুরি। এটা চালু থাকার উপর নির্ভর করে আমার ওয়েবসাইটটা খোলা ডিপেন্ড করছে। দেখা যাচ্ছে এমন সময় ব্যবহারকারী ইউজ করলে যে সময় এটা বন্ধ থাকলো বা হোস্টিংটা, তাহলে ওই হোস্টিং প্রতিষ্ঠান থেকে করা উচিত, মানে এইসব বিষয়। আর একটা কন্ট্রোল প্যানেল, একটা হোস্টিং কোম্পানির ক্ষেত্রে ভিন্ন ধরনের কন্ট্রোল প্যানেল থেকে থাকে। অনেক সময় দেখা যায় যে হোস্টিং কোম্পানি ওরা নিজেরা প্যারেন্টাল কন্ট্রোলটা রেখে দেয়, যার জন্য বা অনেক সময় দেখা যায় তো এগুলা খুব গুরুত্বপূর্ণ, ওরা রেখে দিচ্ছে কি দিচ্ছে না। আর যদি রেখে দেয় ক্ষেত্রে দেখা যাবে যে ব্যবহারকারী বা প্রতিষ্ঠানকে ওই প্রতিষ্ঠান ইউজার নেম বা পাসওয়ার্ড ডোমেন হোস্টিংয়ের কন্ট্রোল নিজের কাছে রাখাটা আমার মনে এটা গুরুত্বপূর্ণ আর কি। তারপর হচ্ছে যে ওয়েব সার্ভারে ওয়েবসাইট প্রেরণ, এখন আমি যতগুলা কাজ করি না কেন এগুলা এইটাকে আমাকে এটা ওয়েব সার্ভারে প্রেরণ করতে হবে। এটা কিভাবে ওয়েবসাইটটা প্রেরণ করতে হয় সেটার জন্য ট্রান্সফার করতে হয়, এটার জন্য এফটিপি সফটওয়্যার একটা আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটার সাহায্যে আমি আসলে যেখানেই থাকুক না কেন, এখন হোস্টিং সার্ভারটা যে কোনো জায়গায় থাকতে পারে, ধরো ইউএসএতে থাকতে পারে। এখন যদি আমি এখানে ওয়েব পেজটা যদি এখানে ডিজাইন করি, এখান থেকে যদি আমি ওই সার্ভারে বা আপলোড করে দিতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার আর ওইখানে যাওয়া লাগতেছে না। তাহলে এটা একটা ফাইল ট্রান্সফার প্রোটোকল আছে, এটা যদি আমি নিই তাহলে এইখান থেকে আমি কি যেখানে থাকবে কেন হোস্টিং সার্ভার সেখানে আপলোড করে দেওয়ার পর এটা ট্রান্সফার হয়ে যাবে। এখন এটা
জনসাধারণের জন্য বা ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়ে যাবে, তখন যে কেউ চাইলে এটা ইউজ করতে পারবে বা দেখতে পারবে বা সুবিধা নিতে পারবে। এভাবে চাইলে আমি ওয়েব সার্ভারে আমি ওয়েবসাইটটা প্রেরণ করে বা এটা আমি পাবলিশ করার একটা ফাইনাল কাজটা করতে পারি। এখন এখানে লেখাই আছে ওয়েব পেজ ডিজাইনিংয়ে। এখন ওয়েবসাইট যে পাবলিশিং থেকে ডিজাইনিংয়ের ক্ষেত্রে আমার কী কী জিনিস প্রথমে আসছে, এটা যদি আমি একটা সামারি করি, সেটা এটা এভাবে দেখাচ্ছে। সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করা। এরপর ওয়েব পেজ ডিজাইনিংয়ের পরের কাজটা হচ্ছে ডোমেন নেম নির্বাচন করতে হবে, যেখানে আমার রেজিস্ট্রেশন এবং হোস্টিং ক্রয় করার বিষয় আছে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর একটা হোস্টিং কেনা, কোন কোম্পানি থেকে কিনছি, এটা যখন হয়ে যাবে তারপরে কাজটা হচ্ছে যে ফাইল এফটিপি সফটওয়্যার ব্যবহার করে ওয়েব পেজ আপলোড করা। এই যে বলছি সার্ভারে, হোস্টিং সার্ভারে আমার এটা কি করে দিতে হবে, এটা আমার ফাইলটা আপলোড করে দিতে, ওয়েবসাইটটা আপলোড করে দিতে হবে। যখন এটা আপলোড করে দিব তখন এটা ওয়েব সার্ভারে চলে যাবে। তখন এটা আমার ইউজার যারা ব্যবহারকারী আছে এরা চাইলে কি করতে পারে, ওয়েব ব্রাউজার, যে কোনো ওয়েব ব্রাউজার সাপোর্ট করেই আমার কাজটা কি করতে পারে, ওয়েব আমার যে পেজ ডিজাইন করছি ওয়েব পেজে ঢুকতে পারবে, ইউজ করতে পারবে। এভাবে কাজটা সম্পন্ন হবে। এখানে HTML এর এই পর্ব এখানে শেষ। আসসালামু আলাইকুম।